সময়ে আজকে আমাদের যারা যুবক রয়েছেন, যারা যুবতী রয়েছেন, কোনো না কোনো পরিবারের দারিদ্র সীমার নিচে পরিবারে বসবাস করছেন, গ্রামের মানুষের জন্য একটা মাত্র প্রকল্প এমজিএনরেগা প্রকল্প 2027 সালে প্রথম ইউপিএ সরকারের সময় আমাদের দেশের বামপন্থীরা মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করেছিল এবং প্রথম দাবি ছিল, ন্যূনতম কর্মসূচির মধ্যে প্রথম দাবি ছিল যে দেশের মধ্যে যদি ইউপিএ সরকার হয়, জোট সরকার হয়, প্রথম প্রতিশ্রুতি পালন করতে হবে। আমাদের দেশের যে সমস্ত দারিদ্র সীমার নিচে গ্রামীণ এলাকার মানুষ বসবাস করছেন তাদের জন্য আমরা যখন স্লোগান দিতাম 100 দিনের কাজ চাই, 100 দিনের কাজ দিতে হবে, এই 100 দিনের কাজ দেশের পার্লামেন্টের মধ্যে আইন এনে গরিব মানুষের কাছে এই প্রকল্পটাকে পৌঁছে দিতে হবে। আমরা দেখলাম 2023 সালে আমাদের দেশের মধ্যে একটা আইন হলো পার্লামেন্টে, বামপন্থীদের চাপের মুখে ন্যূনতম কর্মসূচির মধ্যে প্রথম ছিল এমজিএনরেগা প্রকল্প। তার নাম হলো এমজিএনরেগা প্রকল্প মহাত্মা গান্ধী গ্রামীণ এটা প্রকল্প। এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার, সারা দেশের মধ্যে এই প্রকল্প চালু হয়। আমাদের রাজ্যের সর্বপ্রথম দুটা জেলা দোলাই এবং পশ্চিম ত্রিপুরা এই প্রকল্প চালু হয়। পরবর্তী সময়ে আমাদের রাজ্যের তৎকালীন সময়ে 4টা জেলার মধ্যে এই প্রকল্প চালু হয়। বর্তমানে রাজ্যে 8টা জেলা রয়েছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা এলাকার মধ্যে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 90 থেকে 95 দিনের এমজিএনরেগা প্রকল্পের কাজ হয়। গরিব মানুষ উপকৃত হতো। এই 2018 সালে বিধানসভা নির্বাচনের সময় এই বিজেপি আমাদের রাজ্যের গ্রাম এলাকার সাধারণ মানুষকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি যদি ক্ষমতায় আসে 200 দিনের কাজ 340 টাকা মজুরি হবে। আমরা দেখলাম বিজেপির ডাবুনি দিনের সরকারের পরিচালনায় ত্রিপুরা রাজ্যে এমজিএনরেগা প্রকল্পে সারা বছরে গত 7.5 বছরে এখন প্রায় 8 বছরের সর্বোচ্চ কাজ হয়েছে 59 দিন। আর গত 24-25 এই অর্থ বছরে এখন পর্যন্ত রেগার কাজ হয়েছে 20 থেকে 25 দিন। এই হচ্ছে রেগা নমুনা। এখন আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আরএসএস পরিচালিত বিজেপি নরেন্দ্র মোদী সরকার এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন দেশের পার্লামেন্টের মধ্যে এমজিএনরেগা প্রকল্পটাকে তুলে দিয়ে বিবি জি রাম জি এটা প্রকল্প বিকশিত ভারত গ্রাম রোজগার প্রকল্প আমাদের দেশের মধ্যে তারা চালু করতে চায়। 125 দিনের কাজ হবে। মানুষকে দুঃখ দেওয়ার জন্য খুব সুকৌশলে মহাত্মা গান্ধীকে এই বিজেপি ভয় পায় এবং আমরা দেখেছি খুব সুকৌশলে এখানে মহাত্মা গান্ধীর নামটাকে বাদ দিয়ে মহাত্মা গান্ধীকে যে খুন করেছিল নাথুরাম গড তার নামটাকে সুকৌশলে এই এমজিএনরেগা পরিবর্তন এমজিএনরেগার মধ্যে মহাত্মা গান্ধীর নামটা পরিবর্তন করে জি রাম জি প্রকল্প নতুনভাবে সেখানে দেশের পার্লামেন্টের মধ্যে আইন এনেছেন। ইতিমধ্যে এই বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করেছেন। তো আমাদের আশঙ্কা এমজিএনরেগাটাকে সুকৌশলে এই বিজেপি তুলে দিয়েছেন। তুলে দেওয়ার চেষ্টা তারা করেছিলেন 2014 সাল থেকে। এখন দেশের পার্লামেন্টের মধ্যে এই আইনটাকে তারা বিলুপ্ত করে নতুন একটা প্রকল্প এনেছেন। তার কাজ কতদিন হবে আমরা যেটা দেখতে পেলাম এর মধ্যে রয়েছে কৃষি মরশুমের প্রায় 2 থেকে 3 মাস এই প্রকল্পের নতুন প্রকল্পের কোনো কাজ হবে না। আরো বিভিন্ন ধরনের নতুন শর্ত আরোপ করেছেন। এক কথা আছে গ্রাম এলাকার মানুষের জন্য এই বিজেপি ত্রিপুরা রাজ্যের ক্ষমতা আসীন হওয়ার পর মানুষের মধ্যে তার দুর্দশা শুরু হয়েছে। আগামী দিনে আরো ভয়াবহ অর্থনৈতিক সংকট আমাদের রাজ্যের বেকারদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন গত 7.5 বছরে গ্রামের মধ্যে কাজ নেই, কাজ নেই, শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার, তাদের রোজগারের ব্যবস্থা নেই। তাদের স্লোগান কি মুখরোচক, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আমরা এই 7.5 বছরে দেখেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের সঙ্গে আমাদের কদমতলা এলাকার মধ্যে 2019 সাল 2024 সাল কদমতলা এলাকার মধ্যে কি করছে গত 7-8 দিনে আমরা দেখেছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে 2018 সালে গত 18 তারিখে ময়মনসিংহ জেলার মধ্যে একজন বস্ত্র কারখানায়
একজন হিন্দু ভাই যার নাম দীপু দাস খুব সুকৌশলে পরিকল্পিতভাবে কারখানার মালিক যারা রয়েছেন একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে একটা নির্দোষ ছেলে তাকে সেখানে খুন করা হলো। নৃশংস হত্যা, একটা জীবিত মানুষকে নির্যাতন করে গাছের সঙ্গে লটকে পাখির সঙ্গে লটকিয়ে আগুন দিয়ে তাকে হত্যা করা হলো। সারা বিশ্বের মানুষ সেখানে ধিক্কার জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। আমরা কি দেখেছি এই বিষয়টাকে নিয়ে সারা রাজ্যের মধ্যে আমাদের বিরোধী দল থেকে শুরু করে বিশেষ করে বামপন্থীরা সারা রাজ্যে সারা দেশের মধ্যে এই ঘটনার ধিক্কার জানিয়েছেন। আমরা দেখেছি বাংলাদেশের সেখানকার আমাদের পার্টি নেতৃত্বরা যিনি যাকে হত্যা করা হয়েছে তার বাড়িতে গিয়েছেন সারা বাংলাদেশের মধ্যে সেখানকার কমিউনিস্ট পার্টি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আমাদের রাজ্যে আমরা কি করলাম দেখলাম এই কয়েকদিনে আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন রাজ্যে আমাদের যারা সংখ্যালঘু অংশের মানুষ তাদের উপরে বিভিন্নভাবে গত পরশুদিন দেখেছেন বড়দিন পালন করতে গিয়ে মধ্যপ্রদেশে গির্জার মধ্যে আক্রমণ করা হয়েছে। আমরা দেখলাম এই সময়ের মধ্যে রাজস্থানে বড়দিন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কিছু সরঞ্জাম বিক্রি করতে পারবে না আরএসএসের লোক, বিজেপির লোক সেখানে বাধা তৈরি করার চেষ্টা করছেন। তো আমরা এই সময়ের মধ্যে দেখেছি বাংলাদেশের বিশেষ করে ধর্মীয় মৌলবাদী শক্তি, ইসলামিক মৌলবাদী শক্তি, আমাদের দেশের ধর্মীয় মৌলবাদী শক্তি উভয় দেশে তারা তৎপর সংখ্যালঘুদের উপর আক্রমণ তারা করার চেষ্টা করেছেন। আমরা বামপন্থীরা, আমাদের সারা ভারত কৃষক সভা, আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা সারা রাজ্যের সঙ্গে সারা দেশের সঙ্গে ধর্মনগরে আমরা তার প্রতিবাদ জানিয়েছি। একদিকে এই রাজ্যের মধ্যে বিজেপির যে কুশাসন তার যে পরিচালনা রাজ্য সরকার পরিচালনা করছেন, লুটপাট করছেন, গ্রামের মধ্যে কাজ নেই খাদ্য নেই কথা বললে পরে ভয়ভীতি হুমকি সন্ত্রাস। এই সময়ের মধ্যে দেখেছেন গত 26 তারিখে ধর্মনগর শহর এলাকার মধ্যে আমাদের পার্টির নেতৃত্বদেরকে আক্রমণ করেছিলেন। এই বিষয়গুলিকে সামনে রেখে এটা শুধু বাংলাদেশ না, যেখানে যেখানে সংখ্যালঘু অংশের মানুষ বিশেষ করে আমাদের এই এশিয়া মহাদেশে যেখানে যেখানে আছেন সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। আমাদের দেশও ঠিক একইভাবে আক্রমণ করার চেষ্টা করছেন। কিন্তু এই যে দীপু দাসের যে হত্যা, যে নৃশংস হত্যা, খুন করা হলো, নির্যাতন করে খুন করা হলো, আমাদের দেশের সরকার কোন প্রতিবাদ করেছেন? বাংলাদেশ থেকে শুধুমাত্র ইলিশ মাছ আমাদের দেশে আমদানি করা হয়, আর নিত্য প্রয়োজনীয় জিনিস প্রতিদিন ভারতবর্ষ থেকে বাংলাদেশ যাচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত এই সমস্ত সংখ্যালঘুদের তার অধিকারের উপর বাংলাদেশের যে আক্রমণ চলছে, যে খুন সন্ত্রাস যেগুলি চলছে তার বিরুদ্ধে ভারতবর্ষের সরকার এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো প্রতিবাদ করছেন না। আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, আবার আমদানি রপ্তানি ঠিক মতোই চলছে। এই বিষয়গুলিকে খুব সুকৌশলে বাংলাদেশের ইসলামিক মৌলবাদী শক্তি, আমাদের দেশের ধর্মের মৌলবাদী শক্তি উভয়ের ষড়যন্ত্রে এই ঘটনাগুলি ঘটছে। আমরা দেখলাম বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা গত জুলাই মাসে গণ আন্দোলনের পরে সেখানকার সরকারের একটা গণতান্ত্রিক সরকারের অবদান ঘটেছে, তিনি আশ্রয় নিয়েছেন ভারতবর্ষে তিনি সুরক্ষিত রয়েছেন। বাংলাদেশের সেখানে মৌলবাদী শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কুমন্তব্য করছেন, আর আমাদের দেশের সরকার শেখ হাসিনা বাংলাদেশের মৌলবাদী সম্পর্কে ভারতবর্ষের থেকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, আর বাংলাদেশে অঘটন ঘটছে। আমাদের দেশের সরকার শেখ হাসিনাকে দিয়ে এ ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বাংলাদেশের মধ্যে যেমন সংখ্যালঘুদের উপর আক্রমণ করার মধ্যে দিয়ে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচনের ফায়দা লুটার চেষ্টা করছেন। আজকে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, বহুদলীয় গণতান্ত্রিক দেশ, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সরকার রয়েছে, বিজেপি দলের সরকার আছে, বিরোধী দলের সরকার আছে, কিন্তু বিদেশের সঙ্গে যখনই কোনো অনৈক্য, যখনই কোনো
ভারতবর্ষের সরকার সেখানে প্রতিবাদ করে আমাদের বিরোধী দল আমরা ভারতবর্ষের সরকারকে আমরা সমর্থন করি। আমরা দেখেছি কার পাকিস্তানের সঙ্গে এই সময়ের মধ্যে গত বছরের যে ঘটনা, ভারতবর্ষের সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় সরকারকে বলেছেন তাদের পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, আমরা সমর্থন করবো, আপনারা পাশে আছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কেন এরকম হচ্ছে, কেন ভারতবর্ষের সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না? সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তো আমরা এই বিষয়গুলিকে নিয়ে আমরা দেখেছি আমাদের কদমতলা এলাকার মধ্যে এই সময়ের মধ্যে এলাকার মানুষ আতঙ্কিত, মিশ্র বসতি এলাকার মানুষ আতঙ্কিত। আমরা দেখেছি বাংলাদেশ, আপনারা দেখেছেন গত পরশু দিনে মহেশপুর বাজারে একজন বিএসএফ আত্মহত্যা করেছেন। পুলিশ রিপোর্টের মধ্যে বিএসএফ ক্যাম্প মহেশপুর ক্যাম্প থেকে যে এফআইআর করা হয়েছে, এফআইআর এর মধ্যে উল্লেখ রয়েছে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। আমাদের দেশের নাম করা মিডিয়া, আমাদের এলাকায় কিছু ইউটিউবার তারা কি প্রচার করছেন, সবাই না কি প্রচার করছেন যে বর্ডারে বাংলাদেশের তরফ থেকে বিএসএফ এর যে একজন কর্মী রয়েছেন তার উপরে গুলি করা হয়েছে। গতকালকে আমি যখন এডিশনাল এসপি কে বলেছিলাম যে নিউজ দেখলাম বিএসএফ বাংলাদেশের নাগরিক গুলি করেছে, বিএসএফ কে আসল ঘটনাটা কি? তিনি বললেন এরকম ঘটনা না, ওনার পারিবারিক অশান্তি, কারণ উনি নিজে মহেশপুর বাজারে মদ্যপান করে নিজে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। তিনি জীবিত আছেন। গতকালকে আমাদের কদমতলার ওসি সাহেব এই বিষয়টাকে নিয়ে বিএসএফ এর এফআইআর এবং নিজে তার মন্তব্য সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যে এখানে বাংলাদেশ থেকে কোনো গুলি করা হয়নি, কোনো নাগরিক গুলি করেনি, তিনি আত্মহত্যা করার চেষ্টা করছেন। তো বিষয়টা বুঝতে হবে আজকের যুবক আবার আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের এই ডানকুচি এলাকার মধ্যে বিজেপি তার সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা আছেন, অন্যান্য নেতৃত্বরা আছেন। সারা দেশের মধ্যে কি পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে কাজ নেই, খাদ্য নেই, একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে সাধারণ মানুষ উদ্ধার করতে পারছেন না। যুবকরা তার বাসস্থান ত্যাগ করে অন্য রাজ্যে পরিবার পরিচালনা করার জন্য, অর্থনৈতিক সংকট মোচনের জন্য আজকে বাইরের রাজ্যে তারা রোজগার করতে গিয়েছেন। এটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজ্য চলছে, আমাদের দেশ চলছে। এই পরিস্থিতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে এই যে রাজনগর অঞ্চলের দ্বিতীয় অঞ্চল সম্মিলন, আমার আবেদন থাকবে প্রতিনিধি যারা এসেছেন আপনাদের সঙ্গে সম্পাদক তার প্রতিবেদন পেশ করবেন। আগামী দিনে আমাদের এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য একদিকে কৃষি মরশুম, শীতকালীন সবজি চাষ, তার মধ্যে দাঁড়িয়ে খাদ্য নেই, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের 4টা ইউনিট থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন এই রাজনগর অঞ্চল সম্মিলনের যে আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটা পরিবারে যুবকদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে আগামী দিনে আমরা যাতে এই এলাকার মধ্যে একটা শক্তিশালী যুব সংগঠন আপনারা তৈরি করতে পারেন এবং যুবকদের স্বার্থে বিভিন্ন সময়ে অনৈতিক বিভিন্ন অঘটন করতে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনারা দাঁড়াতে পারেন, এই আহ্বান রেখে আর বিশেষ করে আগামী 26 তারিখ আগামীকাল শুক্রবার বিকাল সন্ধ্যা 5:00 সময় কদমতলা বাজারে আমাদের বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে একটা মিছিল সংগঠিত হবে, বিক্ষোভ মিছিল সংগঠিত হবে। বিশেষ করে আমাদের গত 26 তারিখে ধর্মনগরে আমাদের পার্টির নেতাদের উপর যে আক্রমণ হলো, এফআইআর হলো, আমরা দেখেছি এখন পর্যন্ত আমাদের ধর্মনগর মহকুমা এবং জেলা স্তরে যারা পুলিশ অফিসার রয়েছেন, যারা ধর্মনগর পিএসের অফিসার রয়েছেন, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করছেন না। গতকালকে আগরতলাতে আমাদের একটা জনসভা ছিল, আখাউড়া রোডের রামনগরে, সেখানে আমরা দেখেছি আমাদের মিছিলের উপর সভা শেষ হওয়ার পরে সেখানে আক্রমণ করার চেষ্টা করেছেন, প্রায় 2-3 জন আহত হয়েছে। এই সময়ের মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও অন্যদের বিভাগ এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন বিরোধী দল